আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ, জানালেন ইসি সচিব। ভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক রদবদল, নতুন নিয়োগ ২৭,০০০। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার শেষ দিনে উৎসব মুখর ক্যাম্পাস। ফর্ম তুললেন ছাত্রদলের প্রার্থীরা। প্যানেল ঘোষণা শিবির ও ছাত্র অধিকার পরিষদের। একের পর এক দাবি, অন্তর্বর্তী সরকারের কাজ কঠিন করে তুলছে প্রধান উপদেষ্টার অস্বস্তি। দমন নয়, অধিকার রক্ষায় সদয় আচরণ করছে সরকার। আশুলিয়ায় মরদেহ পোড়ানোয় জড়িতদের পুড়িয়ে সাজা দেওয়ার দাবি শহীদ সাবুর পিতার। গাজীপুরের ৭ জনকে হত্যায় জাভেদ পাটোয়ারি সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং সাবেক ডিবি প্রধান হারুন সহ ১৮ পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত। যাত্রাবাড়ী থানায় বাবু হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ ২২টি নতুন দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী এই প্রতিষ্ঠানটি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নির্বাচনী রোডম্যাপ বা কর্মপরিকল্পনা কবে ঘোষণা করা হবে, এই নিয়ে রাজনৈতিক দলসহ জনমনে কৌতূহল, চলছে আলোচনা সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে। দুপুরে সেই ইস্যুতে কথা বলেন ইসি সচিব। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে, ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। তিনি জানান, নির্বাচনকে উৎসবমুখর করতে কমিশনে জোর প্রস্তুতি চলছে। নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ ২২টি নতুন দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না, যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত ৩,০০০ জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। তবে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে আগামী রোববার থেকে পরবর্তী ৪ দিন ১,৮০০ আপত্তির শুনানি করবে কমিশন। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে ৮২টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি ২৪শে আগস্ট থেকে শুরু করব, ৪ দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় প্রতিষ্ঠানটি। IRI, our bread and butter or the scope of our programs has focused on political party technical assistance, and so IRI has, for years engaged with the political parties. মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক রদবদল শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোট সুষ্ঠু করতে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে ২৭,৫০০ সদস্যকে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে নিষেধাজ্ঞা ছিল না, ভুল বোঝাবুঝির কারণে রিকশা চালক গ্রেফতার হতে পারে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাই টিভি চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও সন্দেহ দূর হচ্ছে না বিএনপির। এ অবস্থায় নির্বাচন কিভাবে নির্বিঘ্ন করা যায় তা নিয়ে আলোচনায় বসেন উপদেষ্টারা। সিদ্ধান্ত হয় পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এরই মধ্যে
আইনশৃঙ্খলা বাহিনীতে 27,500 নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, বদলি করা হচ্ছে র্যাবের সব সদস্যকে। আর এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনে আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন। কারা যদি ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরও 1,558 জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে 204 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ধানমন্ডি 32-এ ফুল দিতে কোনো নিষেধাজ্ঞা ছিল না। রিকশা চালককে কেন গ্রেফতার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফুল দেওয়ার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা আপনাদের পক্ষ থেকে ছিল কিনা? ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়ার আপনারই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। না না, এই তদন্ত ওই রিপোর্ট এখন আমরা পাইনি, অন্য প্রশ্ন করেন। তিনি জানান, হত্যা মামলা থাকায় মাইটিভির চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নির্দোষ হলে আদালত রিমান্ডে পাঠাতো না। মাইটিভির চেয়ারম্যানকে স্যার একটা মামলা দেখানো হয়েছে, যে মামলার কোনো ভিত্তি নেই, যে মামলা বাদী নিজে কোর্টে এসে বক্তব্য দিয়েছে যে মামলার সাথে মাইটিভির চেয়ারম্যানের কোনো সম্পৃক্ততা ছিল না। সেই রেকর্ডও আমাদের কাছে আছে, আদালতও বলেছে। তারপরও তাকে সেই মামলায় হয়রানি গ্রেফতার দেখিয়ে তাকে আজকে রিমান্ডে নেওয়া হয়েছে। স্যার এইটা ক্ষেত্রে আপনারা শুনেন, আমার না জিজ্ঞেস করেন, কোর্টে জিজ্ঞেস করেন, যেহেতু আপনি তো আর্গুমেন্ট দিচ্ছেন, আপনি কোর্টে তো বলছেন, এখন পুলিশকে যদি শুনেন আমার কথা, যদি পুলিশের অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত, তো কোর্ট তো তারা ইচ্ছে দিচ্ছেন। এখন 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 যদি হয়রানিমূলক হইলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই, জন্য কোর্ট তারা ছাড়ে নাই। না না, কোর্ট সরকারের কথা শুনে না, সরকারের কথা কোর্টেও শুনে না, কোর্ট তো স্বাধীন। এইগুলির ক্ষেত্রে আমরা বলছি যে পুলিশের না, পুলিশ করে না, জনগণও কিন্তু এখন এই মামলার এই জনগণই করছে। এইটা তো আমরা কম, এই জন্য ওই যে আমরা আরেকটা কমিটি চেষ্টা করতেছি। এটা কি, যেহেতু এটা আইনের অনেক রয়ে গেছে, বাট আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে। আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমি আরেকটা কথা সবসময় বলি, যে আমরা সবসময় যে চুনা পুঁঠিগুলি ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। যেমন ধরেন যে একজন বড় ধরা পাওয়া গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনা পুঁঠি সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। মব ভায়োলেন্স বন্ধে সরকার আরও কঠোর হচ্ছে বলেও জানান তিনি। মব জাস্টিসটা যত কমায় আনা যায়। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। তারপরে শীর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছিল প্রার্থীদের উপচে পড়া ভিড়। এই দিন মনোনয়ন নিয়েছেন ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক সংসদের নেতারা। প্যানেল চূড়ান্ত করেছে ছাত্র শিবির। নিজেদের মধ্যে আলোচনা শেষে বাকিরা চূড়ান্ত প্যানেল ঘোষণা করবে আগামীকাল। এদিকে নির্বাচনী পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় খুশি সম্ভাব্য প্রার্থীরা। তবে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন কেউ কেউ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এমন ব্যস্ততা ঠিক কবে দেখা গেছে তা মনে করতে হবে শিক্ষার্থীদেরই। বহুল আকাঙ্ক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ মুহূর্তে এ যেন উৎসবের আমেজ। সারাদিনে মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে 450। ইসলামী ছাত্র শিবির সকালে মনোনয়ন সংগ্রহ করে জানিয়েছে প্যানেল। সহসভাপতি বা ভিপি প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম ও GS, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষায় আমরা আগামীর বাংলাদেশে বিনির্মাণ করব। আমাদের যে প্যানেল, সে প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। দুপুরে মনোনয়ন সংগ্রহ করেন জাতীয়তাবাদী ছাত্র দল নেতারা। চূড়ান্ত প্যানেল ঘোষণা না করলেও সম্ভাব্য ভিপি
ও জিএস প্রার্থী হতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও জসিমউদ্দিন হল শেখার আহ্বায়ক তানভীর বারী হামিম। ডাকসু কোনো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয়, ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার। সুতরাং এই ক্রুশাল মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফর্ম তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন অপপ্রচারকারীরা ছড়িয়েছে যে আমরা নাকি ডাকসু চাই না। তাদেরকে আজ বলতে চাই, আপনারা এসে দেখে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নিয়মিত প্রত্যেকটি নেতাকর্মী তারা কিন্তু ডাকসুর পক্ষে। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারাও। তারাও মঙ্গলবার জানাতে চেয়েছে পুরো প্যানেল। সম্ভাব্য প্যানেলে ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস পদে আবু বাকের মজুমদার। আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাবো। এদিকে ডিউ ফার্স্ট নামে প্যানেল ঘোষণা করে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা মাহিন সরকার। জোট করতে যাচ্ছে বাম সংগঠনগুলো। আমাদের যে ডাকসুর প্যানেল হবে সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা করার, অফলাইনের মাঠে প্রচারণা করার সুযোগটি কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়নি। প্যানেল করছে ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদও। সব মিলিয়ে মোট 8টি প্যানেল হবার সুযোগ রয়েছে ডাকসু নির্বাচনে। গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা আছে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করবে, এটি আগে থেকেই ধরা ছিল এবং তারা সেখানে ইলেকশন করবে। তো আমি আমার জায়গা থেকে মনে করেছি যে আমারও ইলেকশন করার মতো যোগ্যতা আছে। গত 12 থেকে 18 আগস্ট 7 দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন 565 জন শিক্ষার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন 1226 জন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ব্যক্তি স্বার্থে একের পর এক দাবি সরকারের কাজ দিন দিন কঠিন করে তুলছে বলে অস্বস্তি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চাইলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কিন্তু অধিকার রক্ষায় সবার প্রতি সদয় আচরণ করছে সরকার। রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। নদীতে বর্জ্য ফেলে মাছের অবাধ প্রবাহ ক্ষতিগ্রস্ত করায় ক্ষোভ জানান তিনি বলেন, জেলে ও মৎস্যজীবীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে সরকার। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এর সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় 3টি ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় সরকার। পরে উদ্বোধনী বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মাছ প্রকৃতির উপহার, আল্লাহর দান। নদী শাসন ও বর্জ্য ফেলার কারণে মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। গবেষণায় তরুণদের সম্পৃক্ত করে এ খাতে নতুন কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা সব কাজে পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, নদী পালনের কথা বলি না, তা সে শাসন করতে চাই আমরা, এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে, এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। তিনি বলেন, মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। এ সময় ব্যক্তি স্বার্থে একের পর এক দাবিতে আন্দোলনের ঘটনায় অসন্তোষ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিদিনই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য, তার উপর দাবি এত রকম আসছে, সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে। তাকে নিশ্চিহ্ন করে দিতে আমাদের বিন্দুমাত্র আমাদের দ্বিধা হয় না। সেটা রক্ষা করার জন্য আমাদের সমস্ত আয়োজন করতে হবে। মৎস্য খাতের অপার সম্ভাবনা, বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগাতে বিশেষ জোর দেন প্রধান উপদেষ্টা। এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। মাছে ভাতে বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতদের পুড়িয়ে সাজা দেওয়ার আকুতি জানালেন এক শহীদের বাবা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে এই আকুতি জানান শহীদ আসাবুর বাবা এনাম নাজেজ জাকি। এই মামলায় এই দিন ৩ জন সহ মোট ১২ জন সাক্ষ্য দিলেন। এদিকে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট আশুলিয়ায় জীবিত একজন ও ৫ মরদেহ পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশে বিদেশে ওঠে সমালোচনার ঝড়। ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। গত ৩রা আগস্ট শুরু হয় আলোচিত ওই মামলার সাক্ষ্য গ্রহণ। সোমবার শহীদ আসাবুরের বাবা রাষ্ট্রপক্ষের ১০ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। যাদের নির্দেশে মরদেহ পোড়ানোর নির্মমতা ঘটানো হয়েছে তাদেরকেও সেভাবেই হত্যা করে দণ্ড কার্যকরের আকুতি জানান তিনি। সেই মর্মান্তিক ঘটনার ভিডিও উনি প্রদর্শন করেছেন, কিভাবে পোড়ানো হয়েছে এবং কারা পুড়িয়েছেন। ভিডিওটা দেখেছেন আপনারা, পুলিশে পোড়াচ্ছে, কাঠের বেঞ্চ সেখানে তুলে দেওয়া হচ্ছে আগুনের বাড়ানোর জন্য, উত্তাপ বৃদ্ধি করার জন্য, এবং সাইডে গার্ড দেওয়া হচ্ছে। এই ভিডিও আরেকদিন আপনারা দেখেছেন এবং তিনি এই ঘটনা দেখে বলছেন যে আমার ছেলের লাশ আমি এক নজর তাকানোর পর আর তাকাতে পারিনি। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগের আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এদিকে ২০১৬ সালের অক্টোবরে গাজীপুরে জঙ্গি অভিযানের নামে ৭ জনকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজি জাবেদ পাটোয়ারি সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। বলা হয়েছে যে ইমিডিয়েটলি যখনই তাদেরকে যেখানেই পাওয়া হবে তাদের গ্রেফতার করে ২৪ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার জন্য বলা হয়েছে। আগামী ১৫ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয় ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ৩ ধারা অনুযায়ী পালানোর শাস্তিযোগ্য অপরাধে তাদের নামের পাশে চাকরি থেকে সাময়িক বরখাস্ত লেখা থাকবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরপোশ ভাতা পাবেন। রাজধানীর যাত্রাবাড়ি থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গত বছর ৫ আগস্ট যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মিছিলের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা নির্বিচারে গুলি বর্ষণ করে। এই সময় দুপুর ২:৩০টার দিকে আসাদুল হক বাবু গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে এজাহার নামীয় আসামি করেন নিহতের বাবা। এই মামলায় গতকাল নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে সিআইডি। সকালে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিগত সময়ে শেখ হাসিনার অধীনে বিতর্কিত প্রহসনের নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং ও প্রিজাইডিং অফিসারদের আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব না রাখতে ইসির প্রতি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় রিজভী বলেন, নানাভাবে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা গোপন ট্রেনিংয়ের মাধ্যমে নাশকতা সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে। সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, এর জন্য প্রস্তুত নয় ভোটাররা।
নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের ভিতরে নাশকতার চেষ্টা করছেন। তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? নির্বাচন কমিশনের প্রতি তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। অপরাধীরা সেই অস্ত্র দ্বারা অপরাধ করলেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে র্যাব। রাজধানী মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে দাবি করে র্যাব বলছে, গ্রেফতারের পর জামিন পেয়ে একই সন্ত্রাসীরা আবারও অপরাধে জড়াচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জেনেভা ক্যাম্পে চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল আর চোয়া সেলিমকে একাধিকবার গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধ করছে তারা। তাদেরকে ধরতেও অভিযান চলমান রয়েছে। রাজধানী কারণ বাজার মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব জানান র্যাব 2-এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ। আবার অস্ত্র যদি বাজারে থাকে, সেগুলা একটা স্বার্থান্বেষী মহল এটাকে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা তো আছেই। এটার জন্য আমাদের গোয়েন্দা বাহিনীগুলো এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো কাজ করছেন এবং আমরা পরস্পরের সাথে তথ্য আদান প্রদানের মাধ্যমে এই কাজগুলোকে আরও বেগবান করছি এবং সুনিশ্চিত তথ্যের মাধ্যমে আসামি গ্রেফতারের চেষ্টা করছি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর মামলায় 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে তাকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড চাইলে বিচারক ওয়াজিদুর রহমান 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানী ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। শফিকুল ইসলাম অপু গত বছর 4 আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। জন্মের সাথে সাথে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর হার কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মায়ের দুধের অভাবে শিশু অপুষ্টি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীর শ্রীডাপে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, শিশুকে মায়ের দুধ খাওয়াতে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থা এনজিওগুলোকে গ্রামে গ্রামে কাজ করতে হবে। শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রতিটি পরিবারে মায়েদের বিশেষ যত্ন নিতে হবে। মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে বাচ্চা মাতৃদুগ্ধ পাবে। যদি আমি ধরি 30% পরিবার দরিদ্র, তাহলে তার ঘরে খাওয়ার সেভাবে থাকবে না। কাজে দারিদ্র্যের বিষয়টা আমাদের প্রত্যেককে অ্যাড্রেস করতে হবে। বাল্য বিয়ে এটাও বেড়ে গেছে। একসময় এটা যতটুকু কন্ট্রোল ছিল, এখন সেটাও নাই। এনজিওর মাধ্যমে আমরা মেসেজটা পৌঁছাতে পারি, শুধু মেসেজ পৌঁছানো না, এটার সাথে থাকে ফলো আপ করা। মার্কিন শুল্ক আরোপ ও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এখন টানাপোড়েন চলছে। দুদেশের মধ্যে এই বাণিজ্য সংঘাত আরও স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিলে। আগামী 25 থেকে 29 আগস্ট বৈঠকের কথা থাকলেও ভারতে আসছে না মার্কিন প্রতিনিধি দল। এতে ট্রাম্পের উপর ক্ষেপেছেন মোদি, আর ভারতের উপর চটেছেন ট্রাম্প। তবে ট্রাম্প মোদির এই মান অভিমানে দাবার শেষ গুটিটা চালতে পারেন পুতিন। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানির শাস্তি হিসেবে এই শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অভিমান ভাঙানোর উদ্যোগ নেয় নয়াদিল্লি। আগামী 25 থেকে 29 আগস্ট ভারতে আসার কথা ছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের, কিন্তু দুদেশের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নির্ধারিত এই বৈঠক বাতিল করেছে ওয়াশিংটন। আমেরিকা গ্রেট আগেইন। বহুল প্রত্যাশিত বৈঠকটি স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখ এখনো অনিশ্চিত। ফলে 27 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত বা প্রত্যাহারের সম্ভাবনা আপাতত ভেস্তে গেল। বর্ধিত এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে দাঁড়াবে 50% পর্যন্ত। চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র যত শুল্ক আরোপ করেছে এর মধ্যে এটিই সর্বোচ্চ, যা বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর পদক্ষেপ। আমাদের জন্য খুব কঠিন সময় আসছে। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। ক্রেতারা এখন অন্যান্য দেশের পণ্য অর্ডার করছে। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো অন্যান্য দেশ, এমনকি চীনে বর্তমানে মার্কিন শুল্ক স্থগিত আছে। ক্রেতারা সেই দেশগুলোতে যেতে পছন্দ করছেন কারণ তাদের শুল্ক কম, খরচ কম। এর আগে ওয়াশিংটন নয়াদিল্লির 5 দফা বৈঠক ব্যর্থ হয়। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে সমঝোতা না হওয়ায় দুই মিত্র ট্রাম্প ও মোদির মধ্যে দূরত্ব এখন স্পষ্ট বলে মনে করেন বিশ্লেষকরা। আমার মনে হচ্ছে ভারত রাশিয়ার কাছ থেকে গ্যাস, তেল ও পেট্রোলিয়াম কেনায় আমেরিকা ক্ষুব্ধ, অথচ অন্যান্য দেশও রাশিয়ার জ্বালানি পণ্য কিনছে। মার্কিন শুল্ক ভারতের বৃহত্তম রপ্তানি বাজারকে হুমকিতে ফেলে দিয়েছে। এতে ভারতের টেক্সটাইল, পাদুকা ও গয়নার মতো খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনায় নয়াদিল্লিকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও এখনো রাশিয়া থেকে পণ্য আমদানি করে। চায়না বাইজ ভারত যা কিনে তার চেয়ে চীন রাশিয়া থেকে অনেক বেশি অপরিশোধিত তেল কিনছে, তাই না? কিন্তু চীনের উপর শুল্ক 30%, আর ভারতের জন্য শুল্ক 50%। এটার যুক্তি কি? এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতিতে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। গত 8 বছরের মধ্যে সবচেয়ে বড় কর ছাড়ের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটির ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংঘাতে ভাবমূর্তি তলানিতে নামতে পারে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের। তবে বন্ধু ট্রাম্পের মান ভাঙাতে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জে কল্যাণপুরে একটি বাঁক পরিণত হয়েছে মরণ ফাঁদে। এখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে অনেক প্রাণ। দীর্ঘদিন ধরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। তাই মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। জেলা প্রশাসন বলছে মহাসড়কের 6 লেনের চলমান প্রকল্পের অংশ হিসেবেই বাঁক সোজা করা হবে। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকার এই বাঁক। গত 1 বছরে অন্তত 20টি দুর্ঘটনায় 5 জনের প্রাণ গেছে এই সড়কে। প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক। বাঁকটি সোজা করতে জেলা প্রশাসন নির্বাহী আদেশ দিলেও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সড়ক বিভাগ। এলাকাবাসীর দাবি, বাঁকটি সরু হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালকরা। রাতে বা কুয়াশায় এই ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। এই রাস্তাটা যখন অ্যালাইনমেন্ট হয় তখন ওই দিকে করা হয়েছে, কিছুদিন পরে দেখা যায় ওই পশ্চিমে দিয়ে আবার আসছে। তখন আমরা কোর্টে আমরা মামলা করি। মামলার রায় আমরা ডিসি মহোদয় আমাদের পক্ষে, ডিসি মহোদয় বলছেন যে অধিগ্রহণ বাতিল করার জন্য। আমরা ডিসি মহোদয় স্যার আসলে আইয়া দেখা যায় গেছেন রায়ের কপি সহ আছে, খে বা খার ইংরিতে এগুলো হালা ডিলা করে জানি না। দয়া হইরা জিনিসটা যাতে সোজা হয় এটাই আমরা চাই। 6 লেন প্রকল্পের অধীনে শিগগিরই বাঁকটি সোজা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সড়ক দুর্ঘটনা রোধ করবে, এটার বাঁকটি সোজা করার প্রয়োজন রয়েছে আমার কাছে মনে হয়েছে, এবং এই বিষয়ে আমি সড়ক ও জনপ্রতি বিভাগের কথা বলেছি এটা পরিবর্তন করার জন্য লেনটা, যাতে এটা স্ট্রেট হয়, সোজা হয়, এটা দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়। অবকাঠামোগত ত্রুটি দ্রুত সমাধান হলে এই সড়কে থামতে পারে দুর্ঘটনার সংখ্যা, এমনটাই প্রত্যাশা স্থানীয় ও ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নির্বাচন নিয়ে টালবাহানা করলে বাংলার মাটিতে তার জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পরও যারা বলছে নির্বাচন হবে না, সেটা তাদের অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। মুন্সিগঞ্জে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে আয়োজিত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করে, এদেশের জনগণ কোনো সেটা প্রতিহত করবে এবং সে হারিয়ে যাবে। শেখ হাসিনা নির্বাচন নিয়ে তালবাহানা করছে বিদায় তার পতন গড় খুব ত্বরান্বিত হয়েছে। আবারও যদি কেউ এই নির্বাচনকে নিয়ে গিয়ে তালবাহানা করে, নির্বাচনকে নিয়ে প্রশ্ন তোলে, তাহলে তার অবস্থান মানে বাংলাদেশের মাটিতে হবে কিনা আমার সন্দিহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে সৈয়দ মাহমুদুল হক আইসিটি অ্যান্ড ইনোভেশন ল্যাব এবং স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন এইচি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আধুনিক যন্ত্রাংশ প্রযুক্তি সম্বলিত এই ল্যাব ও ক্লাসরুম যুগোপযোগী ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারত নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার লিয়াকত আলী চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক সচিব ডক্টর নজরুল ইসলাম এবং জাপান সোলার টেক বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ সামিউল হক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ জাপান ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাপানি ও মাল্টিন্যাশনাল কোম্পানির অংশগ্রহণে বিশেষ চাকরির মেলা। শীর্ষস্থানীয় জাপানি ও মাল্টিন্যাশনাল কোম্পানির যৌথ উদ্যোগে আগামী 22 আগস্ট ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত হবে এই মেলা। এই কর্মমেলার চাকরি প্রার্থীরা সরাসরি জাপানি ও আন্তর্জাতিক কোম্পানির সাথে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া চাকরি সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা ও সুযোগ সুবিধা সম্পর্কেও জানানো হবে। আয়োজকরা জানান, মেলায় জাপান সরকারের স্পেসিফাইড স্কিল ওয়ার্কার্স প্রক্রিয়াও তুলে ধরা হবে। এছাড়া সরাসরি চাকরির সুযোগ সহ জাপানি পড়াশোনা ও প্রশিক্ষণের বিষয়েও বিস্তারিত জানানো হবে। ইভেন্টটি আয়োজন করছে ATB জবস। 22 আগস্ট সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই মেলা। যশোর পুলের হাটে অবস্থিত আদ-দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন GGO কোর্সের কোর্স কোঅর্ডিনেটর ও গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান। তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা মানসিক উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। প্রতি বছরের মতো এবারও খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করে আদ-দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিজিও কোর্সের কোর্স কোঅর্ডিনেটর ও গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান। তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে খুব গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা মানসিক উৎকর্ষতা বাড়ায়। যারা শারীরিক কাজ করে, যারা খেলাধুলা করে, তাদের কিন্তু ব্রেন অনেকের চেয়ে অনেক বেশি শার্প। এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট এবং এই জন্য এটা প্রতি বছর আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এট দি সেম টাইম মেডিকেলের পড়ালেখার চাপের মাঝে এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক চাপ কমায় বলে জানায় শিক্ষার্থীরা। বুশরা মুমতাজ from Kashmir, India. As we know that our college, Ad-Din Sakina Women's Medical College, recently organized a sports event where we had this opportunity to appear in various types of games, like we had cricket, we had basketball, we had carom, chess, table tennis, badminton. I also had this opportunity to play badminton here. অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সঞ্জয় সাহা, 500 শয্যা বিশিষ্ট আদ-দিন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদ-দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ান সহ সকল বিভাগের শিক্ষক শিক্ষিকা। প্রতিযোগিতায় কলেজের বাংলাদেশি এবং ভারতীয় ছাত্রীরা ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ক্যারাম, দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এইচএসবিসি এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2025। এর মাধ্যমে তৈরি পোশাক, আরএমজি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, নন ট্র্যাডিশনাল ও ইমার্জিং ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে বাংলাদেশের রপ্তানিকারকদের টেকসই প্রবৃদ্ধিতে অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। আয়োজনটিতে সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ব্রিটিশ হাই কমিশন ঢাকা, আর অডিট করবে কেপিএমজি অ্যাডভাইজারি সার্ভিসেস। এই নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, কান্ট্রি হেড অফ কমিউনিকেশনস তালুকদার নোমান আনোয়ার, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডজন সহ অন্যান্যরা। মনোনয়ন ফর্ম পাওয়া যাচ্ছে এইচএসবিসির ওয়েবসাইটে। জমা দেওয়ার শেষ সময় 18 সেপ্টেম্বর। এবারে খেলার খবর। শিরোপা জয়ের লক্ষ্যে আসন্ন এশিয়া কাপ ক্রিকেটে খেলতে যাবে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান দলের হার্ড হিটার জাকের আলী। বেশ কিছুদিন ধরে ইংলিশ কোচ জুলিয়ান উডের অধীনে পাওয়ার হিটিং শিখেছেন জাকের আলী অনিক ও পারভেজ হোসেন ইমনরা। পরাগারমানের রিপোর্ট। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট হল এশিয়া কাপ। 1984 সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। অতীতের 16 আসরের মধ্যে রেকর্ড 8 বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। শ্রীলঙ্কা 6 বার আর পাকিস্তান জিতেছে 2 বার। কিন্তু আজও এশিয়া কাপের শিরোপা অধরাই রয়েছে টাইগারদের। ইংলিশ কোচ জুলিয়ান উডের পাওয়ার হিটিংয়ে এবার শিরোপা জয়ের স্বপ্ন লাল সবুজের দলের। আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। ইংলিশ কোচের অধীনে নতুন নতুন অনেক কিছু শেখা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। এর আগে টানা 2টি সিরিজ জিতে মনোবলের তুঙ্গে আছে টাইগাররা। যার যার সামর্থ্য মতো খেলতে পারলে দলের জন্য ভালো কিছু হবে বলেই জানান জাকের আলী। প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে। যে আমাদের প্ল্যান এরকমই থাকবে, আমরা যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো। তো ওইরকম ভাবেই প্রিপেয়ার হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি। ক্রিকেটারদের পাওয়ার হিটিং শেখানোর পাশাপাশি তাদের ফিটনেস উন্নতির লক্ষ্যে বেশ কিছুদিন আগে থেকে কাজ করেছেন অস্ট্রেলিয়ান ট্রেনার নাথান ক্যালি। ফিটনেস তো এটা নর্মাল জিনিস, এটা আমরা কন্টিনিউয়াস কিন্তু করতে থাকি। এই রিসেন্টলি এটা কয়েকদিন স্কিল ছাড়া ফিটনেস হয়েছে, তো এই জন্য ইন্টেন্সিটিটা বেশি ছিল। বাট আমরা যখন স্কিল করি তখনই কিন্তু আমাদের কন্টিনিউ জিম, রানিং এগুলো চলতেই থাকে। তো এই ফিটনেস জিনিসটা নাথিং নিউ ফর আস, এটা চলতেই থাকবে। ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরেও এটা চলতে থাকবে, আমরা সিলেটে যাওয়ার পরেও এটা আমাদের চলতে থাকবে। তো এটা চলতেই থাকবে, এটা অফ হওয়ার কোনো চান্স নেই। আগামী 9 সেপ্টেম্বর আরব আমিরাতে এশিয়া কাপের পর্দা উঠবে। ফাইনাল ম্যাচ হবে 28 সেপ্টেম্বর। 8 দল 2 গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। 11 সেপ্টেম্বর হংকং এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ, জানালেন ইসি সচিব। ভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক রদবদল, নতুন নিয়োগ 27,000। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার শেষ দিনে উৎসব মুখর ক্যাম্পাস। ফর্ম তুললেন ছাত্রদলের প্রার্থীরা। প্যানেল ঘোষণা শিবির ও ছাত্র অধিকার পরিষদের। একের পর এক দাবি অন্তর্বর্তী সরকারের কাজ কঠিন করে তুলছে প্রধান উপদেষ্টার অস্বস্তি। দমন নয়, অধিকার রক্ষায় সদয় আচরণ করছে সরকার।
আশুলিয়ায় মরদেহ পোড়ানোয় জড়িতদের পুড়িয়ে সাজা দেওয়ার দাবি শহীদ সাবুর পিতার। গাজীপুরের 7 জনকে হত্যায় জাভেদ পাটোয়ারি সহ 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং সাবেক ডিবি প্রধান হারুন সহ 18 পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত। যাত্রাবাড়ী থানায় বাবু হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান 5 দিনের রিমান্ডে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।